ঢাকা টাঙ্গাইল মহাসড়কের রড বোঝাই ট্রাক উল্টে নিহত 15 শ্রমিক, আশঙ্কা বাড়তে পারে মৃতের সংখ্যা। হতাহতদের সবার বাড়ি রাজশাহী বিভাগে। নরম জায়গা আসছে তখন ট্রাকটা উল্টে গর্তে পড়ে গেছে। আমরা প্রাথমিক অবস্থায় ধারণা করছি যে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পড়ে যায় এবং ঘটনাস্থলেই 15 জন মারা যান। অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত নিত কিচেন ক্যাবিনেট, দাবি সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেনের। মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে কিছু জানত না পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্রমন্ত্রী অথবা পররাষ্ট্র মন্ত্রণালয় সামান্যতম ইনভলভ ছিল না। এটাতে ইনভলভ ছিল কমার্স মিনিস্ট্রি এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। রাজধানীর 2 সিটি কর্পোরেশনে উৎসব মুখর 24, 25, 26 হাট। দেশি মাঝারি আকারের গরুর চাহিদাই বেশি, পছন্দের পশু পেতে চলছে দরদাম। দাম যাচ্ছে ভাইয়া, কিন্তু দর্শকের গরু টানতেছে না ভাইয়া। মানে এখন তো রিজনেবল আছে, মানে বেশিও না কমও না। 8টা ছিলেন, 2টা বেশি, 5টা আছে। হাম উপসর্গে কমছে না মৃত্যুর মিছিল, 3 জেলায় আরো 6 শিশুর মৃত্যু। রোগী সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। দর্শক আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আমি আছি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল এলাকায় রড বোঝাই ট্রাক উল্টে প্রাণ হারালেন কমপক্ষে 15 জন, আহত 9 জন। উদ্ধার কর্মীদের আশঙ্কা বাড়তে পারে প্রাণহানির সংখ্যা। যমুনা সেতু পূর্ব পাড়ের ওসি জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি রড বোঝাই ট্রাক যমুনা সেতু হয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ভুয়াপুর থানায় সরাতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান, ফলে ট্রাকটি উল্টে পাশের খাদে পড়ে। এতে ট্রাক ও ভারী রডের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই 15 জনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ সদস্য এবং ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তাদের সবাই শ্রমজীবী মানুষ। নিহতদের মধ্যে 11 জনের বাড়ি নওগাঁর মান্দা উপজেলায় এবং 2 জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ও 1 জনের বাড়ি রাজশাহীর তানোরে। স্থানীয় হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বাড়ি যাচ্ছে মানুষ, রডের ট্রাকে বসে 25-26 জন যাত্রী ছিল। ট্রাকটা সরাতল নামক স্থানে উল্টে গেছে। উল্টে যাওয়ার সাথে সাথে তাৎক্ষণিক ঘটনাস্থলে 14-15 জন মানুষ মারা গেছে। গাড়ি মনে করো উল্টি খাইছে, উল্টি খাওয়ার পরে দেখছি মাটিতে এসে মাথা ঠেকে গেল। স্থানীয় লোকজনের সহযোগিতায় একটা করে রড সরাইয়া তারপরে এই আর কি আমরা মানুষজন উদ্ধার করছি। চট্টগ্রাম থেকে একটি ট্রাক আসছিল, ট্রাকের মধ্যে রড ছিল, সেই রডের উপরে ট্রিপল দিয়ে ঢাকা ছিল এবং তার উপরে কিছু যাত্রী ছিল। যাত্রীগুলো উত্তরগামী যাত্রী ছিল। এই বিষয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম আল মামুন। শামীম, নিহতদের নাম পরিচয় জানা গেল কি এবং আহতদের শারীরিক অবস্থা এখন কেমন দেখছেন? জ্যোতি, আমি কিন্তু সকাল থেকে জানাচ্ছিলাম যে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের যে কালিহাতী থানার সরাতল এলাকা রয়েছে, সেখানে কিন্তু গতকাল রাতের বেলা 4:30-5টার নাগাদ একটি রড বোঝাই ট্রাক উল্টে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে কিন্তু ঘটনাস্থলে 15 জন নিহত হয় এবং আহত হয় প্রায় 9 জন। আহতদের অবস্থা এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে। তারা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং নিহত যারা রয়েছে তাদের লাশ প্রথমে যমুনা সেতু পূর্ব থানায় রাখা হয় এবং সেখান থেকে কিন্তু টাঙ্গাইল সদর হসপিটালের যে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আপনার মাধ্যমে আমি দর্শকদের একটু দেখাতে চাই যে এই যে আমার পিছনে যে ট্রাকটি দেখছেন, এই ট্রাকটি কিন্তু এই গতকাল রাতের বেলা যে ভোর 4:30 তখন কিন্তু এই ট্রাকটি উল্টে যায়। তবে
নিহতদের মধ্যে হচ্ছে যে এখন পর্যন্ত আমার কাছে 6 জনের নাম পরিচয় পাওয়া গিয়েছে। তারা বেশিরভাগই হচ্ছে নওগাঁ জেলা, রাজশাহী জেলা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার। তার মধ্যে হচ্ছে যে সাগর মিয়া রবিউল ইসলাম, তারা হচ্ছে নওগাঁ জেলার, এবং ইসমাইল হোসেন, নজরুল, মামুন চাঁপাইনবাবগঞ্জ জেলা, রাজশাহী জেলার। এবং এই যে 6 জনের নিহতদের পরিচয় পাওয়া গিয়েছে এবং বাকি যে 9 জন যে আহত হয়েছেন তাদেরও নাম পরিচয় পাওয়া গিয়েছে। এখন পর্যন্ত বাকি যে আরো 6 জন রয়েছে তাদের নাম পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। জ্যোতি। শামীম, আপনাকে ধন্যবাদ। পরিবার প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। ঈদ যাত্রার তৃতীয় দিনে সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে ছিল যাত্রীদের ভিড়। সকাল থেকে এখন পর্যন্ত 10টি আন্তনগর এবং 6টি কমিউটার ট্রেন ছেড়ে গেছে। প্রতিটি ট্রেনই নির্দিষ্ট সময়ের তুলনায় কিছুটা দেরিতে ছাড়ছে। যাত্রীদের অভিযোগ, উপচে পড়া ভিড় থাকায় টিকিট কেটেও অনেকেই ট্রেনে উঠতে পারছেন না, আবার ট্রেনে উঠতে পারলেও সিট পাচ্ছেন না অনেকেই। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মে আছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছাদে যাত্রা ঠেকানো সহ যাত্রী নিরাপত্তায় নজরদারি বাড়ানো হয়েছে। ফার্স্ট মিনিটে ঢুকছে, কিন্তু তারপর আমি টিকিট কাটতে পারি না। পরে দেখা গেছে আমার বিভিন্ন ভাইদের মাধ্যমে হচ্ছে টিকিটটা কাটানোর চেষ্টা করছি, তারপরে দেখা গেছে এইভাবে টিকিটটা কাটতে পারলাম। গাড়িতে উঠতে পারি কিনা সঠিকভাবে এটাই তো চিন্তার বিষয়। এত লোকজন, কি ছাদে উঠতে হয় নাকি? যে নির্ধারিত টাইম ছিল ট্রেনের, ওই টাইমে আমরা যেতে পারবো, কিন্তু এখনও প্ল্যাটফর্মে সিরিয়াল নাম্বার আসেনি, তো আমি বলতে পারতেছি না নিশ্চিতভাবে। অধিকাংশ ট্রেনই রাইট টাইম গেছে, শুধু আপনার নীলসাগর এক্সপ্রেস ট্রেনটা 40 মিনিট লেট গেছে ঢাকা থেকে, আর 6টা কমিউটার ট্রেন গেছে। সব মিলিয়ে মোটামুটি এই পর্যন্ত ভালো, কোনো যাত্রী অভিযোগ আমরা এখনো পর্যন্ত পাইনি। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী সহ বিভিন্ন এলাকা থেকে বাড়ির পথে ছুটছেন মানুষ। এতে ধীরে ধীরে বাড়ছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে যাত্রী ও যানবাহনের চাপ। তবে বড় ধরনের কোনো ভোগান্তি ছাড়াই লঞ্চ ফেরিতে নদী পার হতে পারছেন যাত্রীরা। সকালের দিকে মোটরসাইকেলের চাপ বেশি দেখা গেছে। পদ্মায় পানি বাড়ায় স্রোতের কারণে আগের তুলনায় পারাপারে সময় লাগছে বেশি। এই নৌরুটে ঈদে ছোট বড় 16টি ফেরি চলাচল করছে বলে জানায় বিআইডব্লিউটিসি। সাত সদস্যের কিচেন ক্যাবিনেট অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিত বলে দাবি করেছেন সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন। জানান, প্রতি মঙ্গলবার নিয়মিত বৈঠক করতেন তারা। নিজ মন্ত্রণালয়ে একাধিক উপদেষ্টার প্রভাব ছিল জানিয়ে 3 বার পদত্যাগের সিদ্ধান্ত নেন। তবে তা গৃহীত হয়নি বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের সাথে বহুল আলোচিত বাণিজ্য চুক্তি নিয়েও পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু জানত না দাবি করেন তৌহিদ হোসেন। তার মতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টা ছিলেন এর নেপথ্যে। কথা বলছেন মাহফুজ মিশু। তৌহিদ হোসেন অতিরিক্ত সচিব হিসেবে প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া, পররাষ্ট্র সচিব হয়ে ডক্টর ইয়াজউদ্দিন, 111-এ সেনা সমর্থিত ডক্টর ফখরুদ্দিন এবং 2009-এ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সাথে কাজ করেছেন শীর্ষ এই কূটনীতিক। 5 আগস্টের পট পরিবর্তনের পর ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারে পররাষ্ট্র উপদেষ্টা হন তিনি। টানা 18 মাস কঠিন সময়ে কূটনীতি সামলানোর কথা থাকলেও তা নিয়ে হতাশা আছে তার। এই ক্ষেত্রে তাদের কোনো এক্সপার্টিসও নাই, তারপরেও তাদের মতামতকে যথেষ্ট গুরুত্ব দিতে হতো, কারণ উচ্চ পর্যায়ে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হতো। আমি কুইট করার চিন্তা 3 বার করেছি। তারা রিকোয়েস্ট করেছে যে খুব এম্বারাসিং হবে সরকারের জন্য। জুলাই গণঅভ্যুত্থানে ডিপ স্টেট সক্রিয় ছিল কিনা সেই প্রশ্নেরও জবাব দেন তৌহিদ হোসেন। ডিপ স্টেট সমস্ত পৃথিবীতে প্রতিটা ঘটনার সাথেই জড়িত থাকে। পৃথিবীতে কিছুই ঘটে না যেটাতে ডিপ স্টেট কোনো না কোনো ডিপ স্টেট কোনো না কোনোভাবে জড়িত থাকে না। ডিপ স্টেট ইনভলভ হয়, কিন্তু স্রোতের বিরুদ্ধে না। তারপরে সেটাকে তারা ম্যানিপুলেট করবে। নিজের প্রত্যাশার একটা বড় অংশই পূরণ হয়নি। ক্ষমতায় থাকাকালে কয়েকজন উপদেষ্টার সমন্বয়ে কিচেন ক্যাবিনেট সব সিদ্ধান্ত নিত বলে
মূল্যায়ন তাঁর। কোনো এক উপলক্ষে এই কিচেন ক্যাবিনেটের একটা মিটিংয়ে আমাকে যেতে হয়েছিল যমুনাতেই, এবং আমি পরে জেনেছি যে প্রতি মঙ্গলবারে তারা বসেন। সিদ্ধান্ত নেয় কেউ কেউ, এই ধরনের কথাবার্তা শোনা যেত, আমার কানেও আসতো, কিন্তু এর বাইরে আসলে আমার জানা ছিল না যে এরকম একেবারে একটা গ্রুপ আছে যারা নিয়মিত বসে সিদ্ধান্ত নেওয়ার জন্য। ভোটের মাত্র 3 দিন আগে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি করেছে তার সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পৃক্ততা অস্বীকার করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী অথবা পররাষ্ট্র মন্ত্রণালয় সামান্যতম ইনভলভ ছিল না এটাতে ইনভলভ ছিল কমার্স মিনিস্ট্রি এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। কোনো কারণ হয়তো ছিল পেছনে যেটা আমরা এটা করতে বাধ্য ছিলাম, কিন্তু কোনো বাধ্যবাধকতা না থাকলে এটা সই করার বিষয়টা নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়াই যথাযথ হতো। দায়িত্ব নিয়ে শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি লিখলেও তা যে কাজে আসবে না সেটা জানতেন তৌহিদ হোসেন। জানান, নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি নিয়ে তাঁর ভাবনা। স্যার, শেখ হাসিনাকে ফেরানোর জন্য প্রথম চিঠিটা আপনার সরকার থাকতেই দিয়েছিলেন, যার কোনো উত্তর আসে নাই। উত্তর কি আশা করেছিলাম আমরা? আমি আশা করিনি। আশা করেছিলাম, খুব একটা আশা করিনি। আমি মনে করি যে আওয়ামী লীগ রাজনীতি থেকে যে একেবারে আউট হয়ে গেছে বা যাচ্ছে এরকম থাকবে না। আমাদের মানুষজনের স্মৃতিশক্তি খুব দীর্ঘ না। আমি বিশ্বাস করি যে তারা রাজনীতিতে ফিরে আসবে এবং আমার অনুমান তারা দেশের আগামী নির্বাচনে অংশ নেবে। বিএনপি সরকার নিয়ে এখনই মূল্যায়ন করতে নারাজ এই কূটনীতিক। বলছেন, যুক্তরাষ্ট্র, চীন, ভারতকে সামলানোই তারেক রহমানের বড় চ্যালেঞ্জ। ভারত, চীন, যুক্তরাষ্ট্র, আমি কোনো পক্ষেরই লোক বলে বিবেচিত হব না, আবার কেউই আমার পর খড়গহস্ত হবে না। এটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আমাদের জন্য সবসময় ছিল, এখনো তাই। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাট। গাবতলী থেকে শাহজাহানপুর প্রতিটি হাটেই উপচে পড়া ভিড়। দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাক ভর্তি গরু, মহিষ ও ছাগল আসছে হাটগুলোয়। রাজধানীর বিভিন্ন সিটি কর্পোরেশনে 25 থেকে 26টি হাটে এখন উৎসব মুখর পরিবেশ। ভোর থেকেই রাজধানীর বিভিন্ন পশুর হাটে বিক্রেতাদের হাঁক ডাক। কেউ পরিবার নিয়ে এসেছেন কোরবানির পশু কিনতে, আবার কেউ বা এসেছেন শুধু বাজার ঘুরে দেখতে। দেশি ও মাঝারি আকারের গরুর চাহিদাই বেশি। বিক্রেতারা বলছেন, খামারিদের আনা গরুর সংখ্যা বেশি হওয়ায় নানা দামে কোরবানির পশু পাচ্ছেন ক্রেতারাও। অন্যদিকে ক্রেতারা বলছেন, কয়েক দফা দরদামের পরই মিলছে পছন্দের গরু। ঈদের আগে 3 দিন সর্বোচ্চ বিক্রির আশা বিক্রেতাদের। তবে শঙ্কা, সীমান্ত দিয়ে ভারতীয় গরু আসলে গুনতে হবে লোকসান। গত বছরে তো এবার মোটামুটি দাম যাচ্ছে ভাইয়া, কিন্তু দর্শকে গরুটা আনতেছে না ভাইয়া। সকাল থেকে এ পর্যন্ত কালকে রাত্রি থেকে একটা গরু বিক্রি করতে পারিনি ভাইয়া। 3টে আনছিলাম, 2টে বিক্রি করছি আর একটা আছে। এক্সপিরিয়েন্সটা আর কি বিল্ড আপ হইলো, দ্যাটস দ্য ফার্স্ট থিং। দেন আমাদেরও তো এক সময় মানে এসব করতে হবে, সো এখন তো রিজনেবল আছে, মানে বেশিও না কমও না। দর্শক, কোরবানি পশুর হাটের খবর জানাতে রাজধানীর গাবতলী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আলামিন হক অহন। যাচ্ছি তার কাছে। অহন, গাবতলী হাটের সার্বিক চিত্র কেমন দেখতে পাচ্ছেন? গরু বেচাকেনা কেমন হচ্ছে আমাদেরকে জানাবেন বিস্তারিত। জমে উঠেছে যে সংখ্যা গতকাল করেছিল অনেকেই, যে ব্যাপক গরুর দাম সেটি আমরা দেখছি না। অর্থাৎ বিক্রেতারাও খুশি, ক্রেতারাও খুশি। একই সঙ্গে শিশুরাও, যদি আমি দেখাই, গরুর হাটে শিশুরাও এসেছেন বাবার সাথে কিংবা তাদের স্বজনদের সঙ্গে গরু কেনার জন্য আমরা দেখছিলাম। এবং আমরা পাশেই যে দুটি গরু দেখছি সেটি রংপুর থেকে আনা হয়েছে। এই দুটি গরুর বয়স 3 বছর এবং এই বেশ বড় আকারের গরুই। সেই গরুর দাম একটি
7.5 লাখ এবং একটি 9 লাখ টাকা এখন পর্যন্ত হাঁকা হচ্ছে। সেই হিসেবে আমি বাজার ঘুরে দেখলাম এই একই আকৃতির গরু অন্যখানে আমরা দেখছিলাম আরও 10 থেকে 12 লাখ টাকাও হাঁকছিল। অর্থাৎ এই যে 3 থেকে 4 লাখ টাকার ফারাক এক আকৃতির গরুতে, সেটি বা কেন হচ্ছে সেটি যেমন প্রশ্ন থেকে যায়, কিন্তু দিন শেষে এই ক্রেতা যেমনটি আমাদেরকে বলছিলেন যে তিনি দাম সহনীয় পর্যায়ে যেমন চাচ্ছেন, অর্থাৎ তিনি খুব বেশি লাভও করতে চান না। আবার যেহেতু 3 বছর তিনি গরুগুলোকে লালন পালন করেছেন, যে কারণে তারও তো একটা পরিশ্রমের দাম রয়েছে, সেই মূল্যটিই যদি তিনি পান তাহলে এই গরুগুলো ছেড়ে দেবেন। এবং ক্রেতারাও আমি বলছিলাম বেশ খুশি, তারা গরু কিনছিলেন এবং নিয়ে যাচ্ছিলেন। এখানে বেশ বড় আকৃতির গরু, এই গরুগুলোর যে ক্রেতা তারা এখন পর্যন্ত খুব কমই কেমন ক্রেতা আসছেন আমি যদি কথা বলি? ক্রেতা মোটামুটি আসছে আর কি। দামও বেশ সহনীয় বলছিলেন অনেকে। হ্যাঁ, দাম একটু তুলনামূলক সহনীয়। অর্থাৎ বিক্রেতাও কিন্তু বলছিলেন এইসব গরুর দাম তুলনামূলক সহনীয় হয়ে থাকে এবং দিন শেষে ঈদের যেহেতু আর খুব বেশি দেরি নেই, সেটি যেন বজায় থাকে, অর্থাৎ ক্রেতা বিক্রেতা উভয় যেন খুশি থাকেন, সেটিই চাওয়া সবার। ধন্যবাদ আপনাকে অহন। দর্শক, এবার যাচ্ছি শাহজাহানপুর হাটে। সেখানে আছেন আমাদের সহকর্মী তানজিম শাফিন। শাফিন, হাটে বেচাকেনা কেমন দেখতে পাচ্ছেন এবং ব্যাপারীরা কি বলছেন একটু বিস্তারিত জানাবেন। কোরবানির ঈদের ছুটি শুরু হলো এবং আজকে থেকেই আমরা দেখছি একেবারে ভোর থেকেই হাটগুলোতে হাক ডাক এবং ক্রেতা বিক্রেতাদের যে উৎসাহ উদ্দীপনায় মুখরিত। আমরা যেটি দেখেছি শাহজাহানপুর হাটে আসার পরে, এখানে মূলত বেশিরভাগ গরু এসেছে জামালপুর, যশোর, কুষ্টিয়া, মেহেরপুর, দিনাজপুর, রংপুর এলাকা থেকেও বেশ কিছু গরু এসেছে। আমরা এখন যে খামারটিতে দাঁড়িয়ে আছি, অর্থাৎ যে অংশে দাঁড়িয়ে আছি, এই অংশে যিনি ব্যাপারী উনি এসেছেন মূলত যশোর এলাকা থেকে। আপনি এখানে কতগুলো গরু নিয়ে এসেছেন? 40 পিস গরু নিয়ে আসি ভাইয়া। কি দাম থেকে নিয়ে, কত থেকে শুরু, কত থেকে? আমি 3,20,000 থেকে 3.5 লাখ টাকা, নিচে 2 লাখ, 1,80,000 এরকমের গরু নিয়ে আসি 40 পিস। এখন পর্যন্ত গরু কতগুলো বিক্রি করলেন? আমি আল্লাহর রহমতে 10টা বেরেছি আর 30টা গরু আছে। আল্লাহ দিলে আজকে দিয়ে আর কালকে দিয়ে বেচার চিন্তা ভাবনা আছে। তবে যশোরের থেকে আইসি ঢাকা, দাম একটু কম, ঠিক আছে। আসলে তো মূলত খাবারের যে দাম সেটা আমরা পাচ্ছি না। আমি তো বলেন খাওয়াইছি গরু, সেটা পাচ্ছি না। এবং পাশাপাশি লালন পালন করেছেন, একটা পরিচর্যা খরচ তো আপনার আছে। শুনছিলেন যে যেই গরুগুলো এখানে দেখতে পাচ্ছেন, এখানে সব গরুগুলোই দেশি গরু এবং তারা যেটি বলছেন যে এখানে 4 মণ থেকে শুরু করে 12 মণ পর্যন্ত ওজনের গরু রয়েছে এবং সেগুলোর দাম হাঁকা হচ্ছে 1 লাখ, 1.5 লাখ থেকে শুরু করে একেবারে 3.5 লাখ টাকা পর্যন্ত। তবে খামারিরা যেটি বলছিলেন যে এখনো পর্যন্ত বেশিরভাগ ক্রেতারাই এসে দরদাম করছেন, দেখছেন। তবে গরু কিনে নেওয়ার পরিমাণটা কম। তারা আশা করছেন যে যেই বাকি 2-3 দিন রয়েছে এর মধ্যে তাদের সবগুলো গরু তারা বিক্রি করে আসলে সেই পরিশ্রমের সুফল নিয়ে বাড়ি ফিরতে পারবেন। তো এই ছিল আমার কাছে শাহজাহানপুর থেকে জ্যোতি। ধন্যবাদ আপনাকে শাফিন। দেশে হাম ও উপসর্গে মৃত্যুর মিছিল থামছেই না, ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে পরিস্থিতি। 24 ঘন্টায় 3 জেলায় প্রাণ গেছে আরও 6 জনের। এর মধ্যে সিলেটেই 3 শিশুর মৃত্যুর খবর মিলেছে, বরিশালে 2 ও ময়মনসিংহে 1 শিশু মারা গেছে। প্রাদুর্ভাব শুরুর পর এই পর্যন্ত সিলেটে হাম ও উপসর্গ নিয়ে মারা গেছেন 55 জন। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 58 জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 270 জন। এর মধ্যে ময়মনসিংহ মেডিকেলে 14 জন রোগী ভর্তি আছেন। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি আছেন 77 জন রোগী। দর্শক, হাম পরিস্থিতির খবর জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, সিলেটে প্রতিদিনই হামে ঘটছে শিশুর মৃত্যু, এর পেছনের কারণ কি, কি বলছেন চিকিৎসকরা, জানাবেন। এখন প্রতিদিনই আসলে আপনি যেটা বলেছেন সেটি আমরা শুনছি যে প্রতিদিনই আসলে সকালবেলা ঘুম ভাঙছে আমাদের শিশু মৃত্যুর খবরে এবং ফুলের মতো শিশুরা প্রতিদিনই ঝরে যাচ্ছে। যে শিশুরা পরিবারের সবচেয়ে আনন্দের মুহূর্ত আসলে উপহার দিত, সেই শিশুরাই আজকাল সবচেয়ে কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা যে হাসপাতালে আছি সেই হাসপাতালে আজও যে রোগীরা ভর্তি আছেন তাদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক। চিকিৎসকরা যেটি বলছেন যে যেহেতু টিকা অব্যবস্থাপনা ছিল গত 2 বছর, ফলে এই হামের টিকা না দেওয়ার কারণে এই যে শিশুদের মধ্যে যে ইমিউনিটি লেভেল সেটি দুর্বল হয়ে যাওয়ায় তাদের
এই হাম এবার পরিস্থিতি সংক্রমণ দ্রুত বাড়ে এবং এতে করে মৃত্যু হারও বেড়েছে। পাশাপাশি শিশুদের যে পুষ্টিহীনতা সেটিও একটা বড় কারণ। এতে করে রোগ প্রতিরোধ যে ক্ষমতা সেটি কমে যায় এবং এই যে হামের মতো যে রোগ সেগুলো শিশুদের অন্যান্য শারীরিক জটিলতা আসলে আরো বেশি প্রকট করে এবং এতে করে মৃত্যুর হারটাও বাড়ায়। ফলে এই পুষ্টিহীনতা এবং টিকার আওতায় নিশ্চিত করা এই বিষয়গুলোই আসলে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন। জ্যোতি। নাবিল, আপনাকে ধন্যবাদ। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহ আর সাম্যের কণ্ঠস্বর। 1 শতাব্দীরও বেশি সময় পেরিয়ে গেলেও অন্যায় আর শোষণের বিরুদ্ধে উচ্চারিত প্রতিটি প্রতিবাদে ফিরে আসে তার নাম। 127তম জন্মবার্ষিকীতে ফুলেল শ্রদ্ধা, গান আর কবিতায় স্মরণ করা হলো বিদ্রোহী কবিকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশেই চিরনিদ্রায় শায়িত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। 127তম জন্মবার্ষিকীতে সকাল থেকেই সেখানে ভিড় করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় বাংলা সাহিত্যের বিদ্রোহী কবিকে। শ্রদ্ধা জানাতে আসেন বিএনপি নেতাকর্মীরাও। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নজরুলে ছিলেন মূল অনুপ্রেরণা। জনগণের প্রতি অঙ্গীকার পূরণে তার যে দায়িত্ব পালন, প্রত্যেকটি ক্ষেত্রে নজরুল একটা বড় ধরনের প্রেরণা হয়ে আছে। তাই আমাদের প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করেছেন এই বছর অর্থাৎ 2026-এর 25শে মে থেকে 2027-এর 25শে মে নজরুল বর্ষ। এর আগে ভোরে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষক কর্মকর্তারা। তিনি সাম্প্রদায়িকতা অনেক ঊর্ধ্বে ছিলেন। আমি আগে বলেছি যে তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, সাম্যের জন্য কাজ করেছেন। এই সাম্প্রদায়িকতা এটা একটা মানুষের সৃষ্টি, তার রাজনৈতিক ফায়দা লোটার একটা পলিসি। তো এটা তো আসলে তার দর্শন ছিল না। বেলা আরেকটু বাড়লে সমাধি প্রাঙ্গণে আসেন জাতীয় কবির নাতনি খিলখিল কাজী। স্কুল কলেজে নজরুল চর্চা আরও বাড়ানোর তাগিদ দেন তিনি। নানান গুরুত্বপূর্ণ ভাষায় যেন তাকে পৌঁছানো হয়, তার রচনাবলী অনুবাদ করা হয় এবং স্কুল কলেজে ছেলেমেয়েদেরকে নজরুল ঠিকভাবে পড়ানো হচ্ছে না। কয়েকটা কবিতা ছড়াটাই দিয়ে কিন্তু গোটা নজরুলকে জানানো হয় না। আমার মনে হয় গোটা নজরুলকে জানাতে হলে তার প্রতিটি স্কুল কলেজে ক্লাস 1 থেকে একদম ক্লাস 10, 11 পর্যন্ত কবির পুরো জীবনটা যাতে তাদের পড়ানো হয়। সমাধি প্রাঙ্গণে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। গান আর কবিতায় স্মরণ করা হয় প্রেম ও দ্রোহের কবিকে। তার লেখায় বারবার উঠে আসে মানবতার জয়গান। বাঙালির আজীবনের সংগ্রাম আর আত্মমর্যাদার প্রতীক কাজী নজরুল। জন্মের 127 বছর পরও দ্রোহ আর প্রেমের কবি হয়ে মানুষের হৃদয়ে বেঁচে আছেন তিনি। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।